আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্যমঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের এখানে শোলে বলে একটা ছবি বেরিয়েছিল 1970 সালের আশেপাশে, 72, 74 এরকম সময় একটা ল্যান্ডমার্কিং ছবি। সেই ছবিটা সমস্ত সিনেমা যে ধ্যান ধারণা আছে না, বা হিন্দি সিনেমার, যে আগে গাছের ডাল ধরে নায়িকা দাঁড়িয়ে থাকতো আর খোপায় ফুল গুঁজতো আর নায়করা পাশে পাশে ঘুরে ঘুরে তুম সারোসান চেহারা এইসব গান টান হতো। সেই সমস্ত ফিল্মকে একেবারে পাল্টে দিয়েছিল শোলে। শোলের যে গল্প সেটা আপনারা সকলেই জানেন। গব্বর সিং একটা ছিল, ডাকাত ছিল, ডাকাত সর্দার। সে গব্বর সিং সবাইকে একেবারে একটা গ্রাম দখল করে রেখে দিয়েছিল। সে গব্বর সিং এর শেষ অবস্থা কি হলো? তা গব্বর সিং এর ওই শোলের একটা সিন আছে যেখানে এক মৌলানা তার ছেলেকে মেরে ফেলেছে। গব্বর সিং, তার ছেলের দেহ এসছে গ্রামে। মৌলানা এখন বেরিয়ে অন্ধ, চোখে দেখতে পেত না। মৌলানা বলছে যে ইতনা সন্নাটা কিউ হ্যাঁ ভাই, সারে গাঁও মে ইতনা সন্নাটা কিউ হ্যাঁ। বাংলাদেশে এখন সান্নাটা চলছে, মানে নিস্তব্ধতা, ঝড়ের পূর্বাভাস। সবাই এখন ভাবছে কবে কি হয়, কবে কি হয়। তুফান, আঁধি, ঝড়, ঝঞ্ঝা, যেভাবেই আপনি ব্যাখ্যা করুন, একেবারে তাকে টর্নেডোর সঙ্গেও তুলনা করতে পারেন। কিন্তু এটা হতে যাচ্ছে। দলে দলে সব পাল্টি খেতে শুরু করেছে। এখন তারা ভাবছে এই যে 14 মাস 15 মাস ধরে আমরা আওয়ামী লীগকে পেটালাম, আমরা জেলে পড়লাম, এইবার আওয়ামী লীগ তো ধীরে ধীরে ক্ষমতায় তো ফিরছে, ফেরার মতো অবস্থা তৈরি হয়ে যাচ্ছে। চারদিকের আবহাওয়া কিন্তু তাই বলছে। এখন এরা যদি ফিরে আসে তাহলে আমাদের কি হাল হবে? এই যে ছাত্রলীগ, যুবলীগ, যারা ঝোপে ঝাড়ে ভরে জঙ্গলে লুকিয়ে রয়েছে, কোন রকমে পুকুরের মধ্যে ডুবে একেবারে নাকটা তুলে নিঃশ্বাস নিচ্ছে, তারা কি হবে? তারা কি করবে? তারা তো এর বদলা নেবে। তখন আমরা কোথায় যাব? ইউনূসকে সেফ প্যাসেজ দিল। এখন আপনারা অনেকেই প্রশ্ন করেছেন যে ইউনূসকে কেন সেফ প্যাসেজ দেওয়া হচ্ছে। ইউনূসকে সেফ প্যাসেজ দেওয়া হচ্ছে এই কারণে, কোনো কিছু আপনি যখন কিনবেন না, তার একটা মূল্য আপনাকে চুকাতে হবে। যদি শান্তিপূর্ণ ভাবে আপনি ঝগড়া করে বাজারে আলু মূল্য নেন, সেটা আলাদা কথা, আমি সেই কথা বলছি না, মানে যুদ্ধ না করে। আপনি যদি কিছু মূল্য না দেন, তাহলে পরে আপনি 1 কেজি চালের দাম আপনি দেবেন, তবে দোকানদার আপনাকে 1 কেজি চাল দেবে। ইউনূস এখন বাঁচার চেষ্টা করছে। পড়ে রইল দেশ, পড়ে রইল জনতা, পড়ে রইল পার্টি। আমার যথেষ্ট হয়েছে, মান সম্মান যথেষ্ট হয়েছে, এবারে প্রাণটা যাবে। সুতরাং প্রাণটা নিয়ে যা পারো এটা পড়ে থাকুক, আমি পালাই। সেই সুযোগটা ভারত দিচ্ছে। ফলে কিছু পেতে গেলে কিছু দিতে হবে। এটা আপনারা যারা প্রশ্ন করেছেন তার উত্তর হচ্ছে এইটা। এবারে সান্নাটা চারদিকে ছেয়ে গেছে। এবার অনেকেই কিন্তু পাল্টি খাচ্ছে, পুরো পাল্টি খাচ্ছে। আমি 2-1টা ভিডিও আপনাদের দেখাই, কেমন শুকনো মুখ, মুখে হাহাকারের চেহারা, একটা ভয়, সন্ত্রাস, ভীতি একটা চেপে ধরেছে। এখন থেকে তারা পাল্টি খাচ্ছে। এই পাল্টি খাওয়ার আমি গোটা 2 ভিডিও আপনাদের দেখাই, আপনারা তাহলে বুঝতে পেরে যাবেন এটা আগে কি ছিল, গলার আওয়াজ কি ছিল, আর এখন কি হয়েছে। আওয়ামী লীগ কেন আসতে পারবে না? মানে তাকে না আসতে পারার কারণটা কি? শ্রীলঙ্কাতে রাজাপাকসের বিরুদ্ধে আন্দোলন হয়েছে না 2-3 বছর আগে? রাজাপাকসে ফিরে এসে নির্বাচন করছে না? হাসিনা কেন আওয়ামী লীগ কেন নির্বাচন করতে পারবে না? যৌক্তিক প্রশ্ন তো। শ্রীলঙ্কায় রাজাপাকসের বিরুদ্ধে আন্দোলন হয়েছে, বেচারা চলে গেছে, আবার 2.5 বছর পর কেয়ারটেকার হয়েছে, উনি এসে আবার নির্বাচন করছে, সমস্যা কোথায়? তারপরে ইন্দোনেশিয়াতে সুহার্তোর ছেলে, ইন্দোনেশিয়া তো ফিলিপাইনে, সুহার্তোর মার্কোসের পতন হয়েছিল না? মার্কোসের জুনিয়র এসে কয়দিন আগে গত বছর প্রেসিডেন্ট হয়েছে না নির্বাচনে? তো হইতে পারবে তো, সমস্যা কই? একটা কথা আমি বিশ্বাস করি, আমি জানি না আপনারা আমার সাথে একমত হবেন নাকি। আমার ধারণা
আমি সরি এটা বলতেছি, আমি ধারণা পৃথিবীতে ভালো লোকের চেয়ে খারাপ লোক বেশি, আর ভালো লোকের চেয়ে খারাপ লোকরা অনেক বেশি সংগঠিত। যারা ভালো লোক আছে তারা অনেকাংশে খারাপ লোক দ্বারা এত বিভ্রান্ত। গত 1 বছরে কত কিছু যে দেখলাম, জীবনটা এত জটিল মনে হতো না। হাসিনা ছিল প্রচন্ড অত্যাচারিত ছিলাম, অনেক অনেক বুকের ভিতর ক্রন্দন ছিল, মাঝে মাঝে রাতে ঘুমাতে পারতাম না। কিন্তু মানুষ যে এত জটিল, এটা তখনও আমার এত মনে হতো না। এখন আর আপনার ওই সমস্ত সমাজ মাধ্যমে ফেসবুকে সেই সব নায়কদের কোন রকম লেখাটেখা পাওয়া যাচ্ছে না, তাদের স্ট্যাটাস ফ্যাটাস নেই, তারা এখন কিছু বলছে না। তারা কি ভয় পেল? নাসিরউদ্দিন পাটোয়ারি তো সে একদম বিমর্ষ হয়ে একটা বক্তৃতা দিয়েছে, ফেসবুকে পোস্ট হয়েছে, আমি বক্তৃতাটি শুনেছি, কিন্তু ও ডাউনলোড করতে পারিনি। আমি পারি না, যে লোক আমায় করে দেয় তিনি বোধহয় ব্যস্ত আছেন। আমিও বিজয়ের এই সমস্ত ঝামেলা টামেলার জন্য তার কাছে আমি দিতে পারিনি বলে সেটা আমি আর লাগাতে পারছি না। এখন আবার সমাজ মাধ্যমে বিভিন্ন জায়গায় আপনার কিছু ছবি ঘোরাফেরা করছে, এখন সবই এআই দিয়ে বানানো, কিন্তু ভবিষ্যৎটা বলে দিচ্ছে যে আওয়ামী লীগ এদের কি অবস্থা করবে। ভিখারির ভিখারি করে দেবে। যাদেরকে তোমরা এই বনে জঙ্গলে পাঠিয়েছিলে হাত পেটা খেয়ে না খেয়ে, যাদের বাড়ি ঘর দখল করেছিলে, যাদের ঘর বাড়ি জ্বালিয়ে দিয়েছিলে, যাদেরকে তোমরা জেল খাটিয়েছিলে, অত্যাচার করেছো, খুন করেছো, পুলিশ বেড়েছো, তোমরা কি বাদ রেখেছো? তোমরা গোপালগঞ্জে সেনাকে দিয়ে গুলি চালিয়েছো, আর কিছু বাদ রেখেছো? যে তোমরা তোমরা সেফ থাকবে? তোমরা সেফ থাকবে কিনা সেটা তো ভবিষ্যৎ বলবে, কিন্তু আমার মনে হয় তোমাদের কপালে কিন্তু অশেষ দুর্গতি অপেক্ষা করছে। আর একটা কথা বলি আপনাদের, শেখ হাসিনা হয়তো খুব শিগগিরই বিবৃতি দেবেন, আমি অমুক দিন দেশে ফিরছি। খুব শিগগিরই তিনি বিবৃতি দেবেন, আমি অমুক দিনকে দেশে ফিরছি। সেদিনকে এই যে যাদের দেখলে এরা কি আপনার এই পুলিশ সেনা বাহিনী কিছু যারা আছে আনসার ফানসার, এরা কি এই 20-25 লক্ষ 30 লক্ষ 50 লক্ষ যদি লোক যদি শাহজালাল বিমানবন্দরের দিকে দৌড়ায়, তাহলে কোথা দিয়ে কে আটকাবে? মানে পানের জলে সব ভেসে যাবে। কত পুলিশ আছে, কত সেনাবাহিনী মাঠে আছে, কত গুলি চালাবে? পারবে না, সেদিন পারবে না। তবে সেদিন কিন্তু সমাগত। আর তাই এই সমস্ত ছবিগুলো সমাজ মাধ্যমে এআই মারফত এইগুলো ছড়িয়ে আছে। কেউ বাটি ধরে বসে আছে, কেউ একেবারে শুকনো মুখে এরা উড়েছে এড়েছে। সার্জিসের ছবিটা তো আমার খুব ভালো লেগেছে, সার্জিস আলম, যাকে আপনার সার্ভিস আলম বলেন, তার ছবিটা আমার খুব ভালো লেগেছে। তো যাই হোক, এখন এই কারণেই আমি বললাম ইত্তা সান্নাটা কিউ হ্যায় ভাই, চারদিকে যা অবস্থা দেখছি। এবার যাদেরকে আপনারা জেলে পড়েছেন, যে সমস্ত সাংবাদিকরা, তারা ফিরে এসে আওয়ামী লীগের জামানায় তো সবাই ফিরে আসবে, মানে যে অবস্থা এখন তৈরি হয়েছে তাতে ক্ষমতা হস্তান্তর না করলে ওই আপনার নির্বাচন সব ভুলে যান। এখন ভাবুন যে আপনারা কি করে বাঁচবেন এই শুকনো মুখে, আর দারিদ্র একেবারে আপনাদের চেপে যখন ধরবে, তখন আপনারা প্রাণ ভয়ে এই আওয়ামী লীগকে আজকে যেখানে পাঠিয়েছেন সেইখানে আপনাদের পৌঁছাতে হবে। আওয়ামী লীগ তো তবু ভারতবর্ষে জায়গা পেয়েছিল, এসে থেকেছিল, আপনারা কিন্তু জায়গাও পাবেন না, এবং এলে পরে আপনাদের কপালে অশেষ দুর্গতি। আপনাদের সব কটা চেয়ারে কিন্তু বাংলার মানুষ চেনে, সব কটা, বাংলা, বিহার, উড়িষ্যা, মণিপুর থেকে, আসাম থেকে সব আপনাদের চেহারা চেনে। সুতরাং আপনারা দেশে হোক দেশের বাইরে হোক লুকিয়ে আপনারা পার পাবেন না। তাই এত সান্নাটা, এত নিস্তব্ধতা। ওই জন্য আমি শোলের ডায়লগটা দিয়ে শুরু করলাম, ইতনা সান্নাটা কিউ হ্যায় ভাই। আপনারা সবাই, সিনেমা আরো বাকি আছে, দেখতে থাকুন, শুধু শেখ হাসিনার ডাকটার জন্য অপেক্ষা করুন আর দিন গুনুন। ওই বলেছি না, সূর্যোদয়ের দিন গুনুন।
নেতাকর্মীদের চূড়ান্তভাবে সংগঠিত করে রাজপথে নামানোর পরিকল্পনা করেছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ। নভেম্বর থেকেই এটা ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। এই খবরটি দিয়েছে দৈনিক নয়া দিগন্ত। দেখতে চাই খবরটি কতটুকু সত্য। সত্যি হলে এই পরিকল্পনা রুখতে সরকার কি কি উদ্যোগ নিচ্ছে, আর সত্যি না হলে এমন সংবাদ কেন প্রচার করা হচ্ছে। সরকার, সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থা, রাজনৈতিক দলগুলো এবং সচেতন জনগণের কি করা উচিত এমন পরিস্থিতিতে। আসসালামু আলাইকুম, স্বাগত লিডস নিউজে। সম্মানিত দর্শক, পত্রিকাটি বলছে দলটির শীর্ষ ও মধ্যম সারির অন্তত 2000 নেতাকর্মী অর্থাৎ আওয়ামী লীগের তারা কলকাতা থেকেই অন্তর্বর্তী সরকার হটানোর মিশনে নেমেছেন এবং এসব হচ্ছে শেখ হাসিনার মাস্টার প্ল্যান অনুযায়ী। পত্রিকাটি লিখছে, ইউনূস ক্ষমতায় থাকলে আওয়ামী লীগ এদেশে রাজনীতি করতে পারবে না, এমনকি শেখ হাসিনাও ফিরতে পারবেন না। এজন্যই ক্ষমতা ফিরে পাওয়ার প্রত্যাশা বাদ দিয়ে নতুন টার্গেট নিয়ে নেমেছে আওয়ামী লীগ। আমি তো মনে করি যে 5 আগস্ট দিল্লি যাওয়ার সময় বিমানে যখন তিনি ছিলেন তখন থেকেই আসলে তিনি এমনটি ভাবতে শুরু করেছেন। কারণ একজন রাজনীতিক তো এমনটাই ভাববেন, এটাই স্বাভাবিক বলে আমার মনে হয়। কারণ এটা বুঝতে রকেট বিজ্ঞানী হওয়ার প্রয়োজন নেই। প্রতিবেদনটি বলছে আওয়ামী লীগ চায় ইউনূস সরকারকে হটিয়ে নতুন সরকার গঠন করতে। এটি খুব চমৎকার একটি তথ্য। এই তথ্য যদি সত্যও হয়, ইউনূসকে হটিয়ে কার নেতৃত্বে সরকার গঠন করবে আওয়ামী লীগ, এটি জানতে ইচ্ছে করে। অন্য কোনো দলকে কেন বিশ্বাস করবে আওয়ামী লীগ? সুযোগ পেলে নিজেরাই তো আসলে সরকারে বসতে চাইবে, তাই নয় কি? কিন্তু সংবাদটি বলছে আওয়ামী লীগ অন্য কাউকে ক্ষমতায় বসাবে। এমন অদ্ভুত বয়ান আসলে কেন তৈরি করা হচ্ছে এটি বুঝতে পারছি না। মহানগর আওয়ামী লীগের শীর্ষ এক নেতার নাম উল্লেখ না করে এই প্রতিবেদনে বলা হয়েছে, প্রয়োজনে আরেকটি 111 সৃষ্টি হলেও সমস্যা দেখছে না আওয়ামী লীগ। নাম না জানানো ওই নেতার বরাতে বলা হচ্ছে, আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের আগে একটি অস্বাভাবিক পরিস্থিতি তৈরি করে ইউনূসকে বাদ দিয়ে বিএনপি, জামাত, এনসিপি সহ অন্যান্য রাজনৈতিক দল থেকে 25 থেকে 30 জন মতো নিয়ে একটি সরকার গঠন করলে এই সংকট নিরসন হতে পারে। পত্রিকাটি বলছে এটি আওয়ামী লীগের পরিকল্পনা। এখন আমি দেখি, এখানে আমার মনে কয়েকটি প্রশ্ন যাচ্ছে, আমি 1 2 3 4 করে দেখি কয়টি জানাতে পারি আপনাদেরকে। এক, এতে আওয়ামী লীগের কি লাভ? বলা হচ্ছে ওই সরকারে, মানে যে সরকারটি তারা করবে, এনসিপির সদস্যও থাকবে, জামাত থাকবে, বিএনপি থাকবে। তাহলে তারা কি চাইবে শেখ হাসিনা আবার বা এত তাড়াতাড়ি বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসিত হন বা ফেরত আসেন? এটি কি তারা চাইবে? 2, এমন কল্পনার সরকার, মানে যেভাবে তারা কল্পনা করছেন, এমন কল্পনার সরকার হলে সেখানে সেনাবাহিনীর ভূমিকা কি হবে? সেনাবাহিনীর ভূমিকা ছাড়া তো কোনো সরকার আসলে এগোতে পারবে না, কাজ করতে পারবে না। তাহলে প্রশ্ন, সেনাবাহিনী কি আওয়ামী লীগকে খুব সহজে রাজনীতিতে সামিল হতে দেবে? বর্তমান প্রেক্ষাপট কি বলে? 3, যে মামলাগুলো ইতিমধ্যে হয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে, যেগুলোর বিচার কাজ চলছে, এর মধ্যে সত্য মামলা আছে, মিথ্যা মামলাও আছে, সেগুলোর আসলে কি হবে? আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে কর্মকাণ্ড বা যে প্রসিডিংস, সেটা কোথায় গিয়ে শেষ হবে? 4, নতুন সরকার কি রাতারাতি সব স্থগিত করে দেবে? মানে এই যে কল্পনার যে সরকার, এটা যদি হয়, তারা কি সব স্থগিত করে দেবে বা দিতে পারবে? তর্কের খাতিরে ধরে নিচ্ছি এমন কোনো সমঝোতা যদি হয়ও, মানে সম্ভাবনা নেই বললেই চলে, এটি আমার মত, সাধারণ মানুষ আসলে বিষয়টিকে কিভাবে নেবে? 5, নতুন সরকারে থাকা দলগুলো আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দেবে? যদি না দেয় তাহলে কি লাভ আওয়ামী লীগের? কারণ এই দলগুলো কি জানে না ফ্রি, ফেয়ার এবং ক্রেডিবল ইলেকশন যদি হয় আওয়ামী লীগ সেখানে ভালো রেজাল্ট করবে? আসলে উত্থাপিত বিশ্লেষণটি, এটি নিয়ে আরো অনেক প্রশ্ন মনে জাগে, কিন্তু আমার কাছে কেন যেন মনে হচ্ছে এটি একটি দুর্বল গল্পকথা বা বিশেষ কোনো মহলের স্বার্থে রচিত একপেশে স্ক্রিপ্ট। এটি আমার ব্যক্তিগত অভিমত। কারণ আমরা দেখছি যে আওয়ামী লীগ রাজপথে ইতিমধ্যেই সক্রিয় হতে চেষ্টা করছে। দল হিসেবে তারা ফেরার চেষ্টা করবে, এটাই স্বাভাবিক। তাদের দোষ ত্রুটি কি আছে না আছে এটি ক্ষমতাসীন সরকার বুঝবে, আইন আদালত বুঝবে, কিন্তু তারা এটি চেষ্টা করছে, এটি আমরা দেখছি। দৈনিক নয়া দিগন্ত লিখছে আওয়ামী লীগ 2006 সালের 28 অক্টোবরের মতো, অর্থাৎ সেই লগি বইটার যে মানে আন্দোলন করেছিল আওয়ামী লীগ, ওইরকম একটি ভয়াবহ পরিস্থিতি তৈরি করতে চায় আওয়ামী লীগ, যাতে অন্য কেউ ক্ষমতা নিতে বাধ্য হয়।
তখনকার প্রেক্ষাপটে মনে করুন। এখন আপনার কি মনে প্রশ্ন যাচ্ছে না যে এই অন্য কেউটা কে? সেনাবাহিনী? পত্রিকাটি বলেছে, পাহাড়ে যেমনটা সেনাবাহিনী ও সেখানকার মানুষের মধ্যে অতি সম্প্রতি যে সংঘাত হলো, যে তুমুল সংঘাত হয়েছে, এরকম ইস্যু তৈরির নাকি প্ল্যান করা হয়েছে পত্রিকার বক্তব্য অনুযায়ী। এজন্য কোটি কোটি টাকা লগ্নিও করা হচ্ছে, যাতে দেশে একটা গৃহযুদ্ধ পরিস্থিতি তৈরি হতে পারে। প্রতিবেদনে আরো বলা হয়েছে, গত বছরের 5 আগস্টের পর জুডিশিয়াল কুর পরিকল্পনা, তারপরে এটি যখন ব্যর্থ হয়ে গেছে, তারপরে গ্রাম পুলিশের আন্দোলন, আনসারদের আন্দোলন, পোশাক শ্রমিকদের অসন্তোষ, সরকারি বেসরকারি চাকরিজীবীদের আন্দোলন, মানে এরকম অনেক আন্দোলন হয়েছে যেটিকে সরকারের তরফ থেকে প্রতি বিপ্লবের চেষ্টা বলা হয়েছে। এবং এই প্রতিবেদনও সেটি বলছে, সব প্ল্যানই নাকি করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। এমনকি পাড়ায় মহল্লায় যে বিভিন্ন সংঘাত সংঘর্ষ হয়েছে বা হচ্ছে, সেটার পেছনেও নাকি কলকাঠি নাড়ছেন আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতারা। হতেও পারে, নাও হতে পারে, আমি জানি না। তবে আমি যদি এই বয়ানটা মেনেও নেই, তাহলে কি দাঁড়ায়? কারণ আমরা দেখছি যে এই যে জুডিশিয়াল কু, তারপরে আনসারদের বা বিভিন্ন এই যে আন্দোলনের কথা বলা হয়েছে, প্রতি বিপ্লবের কথা বলা হয়েছে, এটি যখন হয়েছে তখন এই সরকারের একেবারে শুরুর দিকে ইউনূস সরকার, তখন আপনারা নিশ্চয়ই জানেন যে অত্যন্ত নড়বড়ে ছিল, কেবল ক্ষমতার রুচি তারা শক্ত হাতে ধরতে শুরু করেছিল। তখনই যদি তারা এসব কুপরিকল্পনা বানচাল করে দিতে পারে, এবং করেছে, এই প্রতিবেদনও কিন্তু এটি বলা হয়েছে। এখন এই 14 মাস পরে সরকার তো অনেক অভিজ্ঞ, সেনাবাহিনী, পুলিশ, র্যাব, আনসার যা যা আছে, এমনকি প্রশাসনকেও নানান ধরনের পুরস্কার উপহার দিয়ে তাদেরকেও খুশি করা হচ্ছে। সবাই তো এখন সরকারের কথা শুনছে বলেই মনে হয়। তাহলে এখন কি এই কল্পিত সংঘর্ষ, এই কল্পিত যুদ্ধ সংঘাত, এগুলো কি সরকারের জন্য খুব বেশি সমস্যা সৃষ্টি করতে পারবে? আমার তো মনে হয় না। যদি না হয়, তাহলে এমন অদ্ভুত বয়ান কেন তৈরি করা হচ্ছে? এ ধরনের যে কল্পনাশ্রয়ী অস্থিরতা তৈরির যে একটি চেষ্টা, এর পেছনে সরকারের হাত বা চিন্তা কি থাকতে পারে, যার দোহাই দিয়ে আসলে ভিন্ন মত দমনে বা আওয়ামী লীগের নেতাকর্মীদের দমন করতে আরো কঠোর হবার উপায় বা যুক্তি খুঁজে পেতে পারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী? নাকি এই অজুহাতটা করা হচ্ছে অন্য কেউ বা অন্য কোনো শক্তি যেন সাহায্য করার নামে আমাদের উঠানে এসে দাঁড়াতে পারে? অনেক প্রশ্ন কিন্তু মনে যাচ্ছে। আসলে আমি আলোচ্য সম্ভাব্য যে অস্থিরতার কথা বলা হচ্ছে, এর পেছনের যৌক্তিক কারণগুলো খুঁজছি, সেটি আসলে আমি বুঝতে পারছি না। এই প্রতিবেদনে বলা হয়েছে, গত 5 আগস্টের পর মব জাস্টিসের ধোয়া তুলে শিক্ষার্থীদের খেপিয়ে তোলার চেষ্টা করা হয়। এর পেছনে ছাত্রলীগের কট্টরপন্থী গ্রুপটি কাজ করেছে প্রতিবেদন মতে। যদিও এই প্রতিবেদনেই বলা হয়েছে, এ পর্যন্ত তাদের সব প্ল্যান ভেস্তে গেছে, বরবাদ হয়ে গেছে, এই প্রতিবেদন বলছে। এই কারণেই আসলে আমার কাছে স্ক্রিপ্টটি যথেষ্ট দুর্বল মনে হয়েছে। গত 14 মাসে মব কিভাবে হচ্ছে, কিভাবে হয়েছে, কারা এটি করছে, দেশের গণমাধ্যমেই কিন্তু এ সংক্রান্ত সচিত্র প্রতিবেদন লিপিবদ্ধ আছে। এই বিবরণ আপনারা চাইলেই চেক করতে পারেন। হ্যাঁ, আমি অস্বীকার করছি না, পরাজিত শক্তি হিসাবে আওয়ামী লীগকে আমরা যখন বলছি, পরিস্থিতি অস্থিতিশীল করবার চেষ্টা যে তারা একেবারেই করেনি বা করতে পারে না বা করবে না, এটি আসলে আমি ভাবতে কাউকে বলছি না। কিন্তু আমি বলছি যে যা এই পর্যন্ত করেছে সরকার, তো সেগুলো সফলভাবেই ম্যানেজ করেছে, এবং এই প্রতিবেদনেও আসলে এটি স্বীকার করে নেওয়া হয়েছে। তাহলে এমন একটি প্রতিবেদন তৈরির আসল উদ্দেশ্যটা কি, এবং এই সংক্রান্ত সরকারের গোয়েন্দা সূত্রের খবর কি? এটি তো তারা সরকারকে সবার আগে দেওয়ার কথা, প্রতিবেদনে সাংবাদিক এটি পাবার আগে। এ বিষয়ে কিন্তু এই প্রতিবেদনে কিছুই বলা হয়নি। যুবলীগের এক কেন্দ্রীয় নেতা নাকি বলেছেন, হিন্দুদের উপর হামলা, নির্যাতন ও বাড়িঘর ভাঙচুর, আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপর হামলা, নির্যাতন ও ভাঙচুর সহ বিভিন্ন ইস্যুতে সব পর্যায়ের নেতাকর্মীদের মাঠে নামানোর প্রস্তুতি নিতে নির্দেশনা দেওয়া হয়েছে। তো এখানে তো আমি দোষের কিছু দেখছি না, কারণ তারা তো হামলা ভাঙচুর করতে বলছে না, বরং বলছে এগুলো থামাতে, তাদের উপরে বা দেশে যখন এই অস্থিরতা, হামলা ভাঙচুর, এগুলো থামানোর জন্য তাদেরকে আনতে বলেছে। তাহলে বিশেষ কেউ কি এমন আছে যে বা যারা চায় অচল অবস্থা অব্যাহত থাকুক, এটি চলতে থাকুক? আরেকটি বিষয়, আর্থিক খাতে ধস নামানোর জন্য সাভার, আশুলিয়া, গাজীপুরের শিল্প কারখানায় নতুন করে ভয়াবহ অস্থিরতা তৈরির পরিকল্পনাও নাকি রয়েছে, এবং এটির পিছনে আওয়ামী লীগ, এটি বলা হয়েছে।